বিশ্ব ক্রীড়াঙ্গনকে শোকে ভাসিয়ে চলে গেলেন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। ৬০ বছরের বর্ণাঢ্য জীবনের অবসান স্মরণ করলেন ভক্ত ও সহযোদ্ধারা। মহামারীতে এবার স্কুলে হচ্ছে না ভর্তি পরীক্ষাও, সব শিক্ষা প্রতিষ্ঠানেই লটারি। এলাকাভিত্তিক কোটা বাড়িয়ে হচ্ছে 50 ভাগ, পেছাতে পারে এসএসসি এইচএসসি। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সারা বিশ্বের ফুটবল ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। হৃদরোগে আক্রান্ত হয়ে তিগ্রেতে একটি রিসোর্টে 60 বছর বয়সে মারা যান ফুটবল ঈশ্বর। দীর্ঘদিন ধরে তিনি মস্তিষ্ক ও হৃদরোগে ভুগছিলেন। একজন ফুটবলার যিনি কখনো মাঠে রেফারির সঙ্গে বিরূপ আচরণ করছেন, কখনো ড্রাগ নিচ্ছেন, কখনো একাই দলকে বিশ্বকাপ জেতাচ্ছেন, আবার কখনো মাঠের বাইরে ভক্ত পিটিয়ে বারবার পত্রিকার শিরোনাম হচ্ছেন। কিন্তু এসবে লোকটার থোড়াই কেয়ার। মাঠে অকণ্ঠ ভালোবাসায় সিক্ত লোকটা যে সারা পৃথিবীতে ছেলেবুড়োর কাছে সমান জনপ্রিয়, মানুষটার নাম দিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা। ম্যারাডোনার মরদেহ রিসোর্ট থেকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে তার প্রথম ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্সের স্টেডিয়ামের দেয়ালে ছবি এঁকে স্মরণ করছেন ভক্তরা। আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা তার 17 বছরের ফুটবল ক্যারিয়ারে লিখেছেন একের পর এক বিজয়ের গল্প। কিন্তু 60 বছর বয়সে জীবনযুদ্ধে হেরে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। আর তার মৃত্যুতে যেন এক আঁধার নেমে এসেছে গোটা দুনিয়ায়। এদিকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বুয়েনোস আয়ার্স পুলিশ। ইতিমধ্যেই তারা ম্যারাডোনার মরদেহ তার বাসভবন থেকে সান ফার্নান্দো হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। সেখানে লাশ ময়নাতদন্ত করা হবে বলে জানায় পুলিশ। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, ম্যারাডোনা আর আমাদের মাঝে নেই। আমরা এখন তাকে সান ফার্নান্দো হাসপাতালে নিয়ে যাচ্ছি, সেখানে ময়নাতদন্ত করা হবে। এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার নিজ শহর বুয়েনোস আয়ার্সে। 1976 সালে তিনি আর্জেন্টিনোস জুনিয়র্সে যোগ দিয়ে পেশাদার ফুটবল শুরু করেন। তার ভক্তরা সেই ক্লাবের স্টেডিয়ামের দেয়ালে ছবি এঁকে তাকে স্মরণ করেছে। আমার বিশ্বাস হচ্ছে না, আমার মনে হয় এটা সত্য না, ম্যারাডোনা মরতে পারেন না। আমি চিৎকার করে কেঁদে ফেলেছি। ম্যারাডোনার মৃত্যুর খবরটা পাওয়া মাত্র আমি নিজেকে সামলাতে পারিনি, খুবই কষ্ট হচ্ছে। এছাড়া ম্যারাডোনার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বোকা জুনিয়র্স তাদের কোপা লিবার্টাডোরসের ম্যাচ বাতিল করেছে। আর তার প্রিয় ক্লাব নাপোলির সমর্থকেরাও মোমবাতি জ্বালিয়েও তার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। আফরোজ রিয়া, সময় সংবাদ। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বের জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্বরা স্মরণ করছেন প্রিয় এই ফুটবল কিংবদন্তিকে। দিয়েগো ম্যারাডোনা ফুটবল দুনিয়ার এক উজ্জ্বল নক্ষত্র, কিন্তু তিনি ছিলেন গোটা ক্রীড়াঙ্গনের জন্য এক অনুপ্রেরণার নাম। তাই তো তার বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া জগতে। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের অনেকেই শোক প্রকাশ করেছেন। যে মিছিলে ছিলেন তার প্রতিদ্বন্দ্বী ও বন্ধু ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ইনস্টাগ্রামে 1986 সালে বিশ্বকাপের ট্রফি হাতে ম্যারাডোনার একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেন তিনি। সেখানে লিখেন তিনি প্রিয় বন্ধুকে হারিয়েছেন, সেই সঙ্গে বিশ্ব হারিয়েছে এক কিংবদন্তিকে। আর শেষ লাইনে তিনি বলেন, একদিন দুই বন্ধু একসঙ্গে আকাশে ফুটবল খেলবেন। শোক জানিয়েছেন আর্জেন্টিনার আরেক কিংবদন্তি লিওনেল মেসি ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বাদ যাননি ডেভিড বেকাম, আন্দ্রে পিরলো, হ্যারি কেন, কিলিয়ান এমবাপ্পে, মেসুত ওজিল, দিদিয়ের দ্রগবা। তার প্রিয় ক্লাব নাপোলি, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, সেভিয়া ও আর্জেন্টিনা জাতীয় দলও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা শুরুর আগে ম্যারাডোনাকে শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করে লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। এদিকে ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়েছেন আর্জেন্টিনার টেনিস তারকা দিয়েগো সোয়ার্ডম্যান, ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, শোয়েব আখতার সহ আরও অনেকেই। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকারাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, জামাল ভুঁইয়ারা শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করেন। দিয়েগো ম্যারাডোনা তার 17 বছরের ফুটবল ক্যারিয়ারে লিখেছেন একের পর এক বিজয়ের গল্প। কিন্তু জীবনযুদ্ধে হেরে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন এই কিংবদন্তি। আফরোজ রিয়া, সময় সংবাদ।
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই আর্জেন্টাইন খেলোয়াড় বিশ্বের ফুটবল প্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। যুগে যুগে তাঁর ক্রীড়া নৈপুণ্য ভবিষ্যৎ ফুটবল খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী এই ফুটবল মহানায়কের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ম্যারাডোনার মৃত্যুতে শোকাহত গোটা ফুটবল বিশ্ব, যা ছুঁয়ে গেছে বাংলাদেশ জাতীয় দলকেও। তার চিরবিদায়ে শোক জানিয়েছেন কাতারে অবস্থানরত জাতীয় দলের ফুটবলাররা। আর্জেন্টিনার দলের সাপোর্টার, প্রায় 4 থেকে 5 ওয়ার্ল্ড কাপ ধরে আর্জেন্টিনার অনেক বড় একটা ভক্ত, কিন্তু আমি ডিয়েগো ম্যারাডোনার খেলা দেখিনি কখনো। তারপর আমি ডিয়েগো ম্যারাডোনার অনেক ভক্ত বলতে পারেন, কারণ সে আর্জেন্টিনার হয়ে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করিয়েছে 1986 সালে। তো ম্যারাডোনা আজকে মারা গিয়েছে, তো এই ব্যাপারটা আমার জন্য মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। সারা বিশ্বের কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা মারা গেছেন, তো এটা আমাদের জন্য আসলে খুবই দুঃখের বিষয়, কারণ কিছুদিন আগে আমাদের দেশের বাদল রায় উনি মারা গিয়েছেন। তো এখন সারা বিশ্বের কিংবদন্তি ফুটবলার, অনেক ফেমাস ফুটবলার ম্যারাডোনা মারা গেছেন, এটা ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। তখন শুনি যে ফুটবল জাদুকর বলা চলে ম্যারাডোনা উনি মারা গেছে, তা আমি আজ আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে আসলে অনেক দুঃখ প্রকাশ করছি। এজ এ ফুটবল প্লেয়ার হিসেবে আসলে আমি ওখানে লাইক করতাম। ম্যারাডোনার মৃত্যুতে শোক ছুঁয়ে গেছে বাংলাদেশের ভক্তদেরও। ম্যারাডোনার বিদায়ে ফুটবলের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন তারা। ডিয়েগো ম্যারাডোনা, যার স্বপ্ন ছিল বিশ্বকাপ খেলা এবং বিশ্বকাপ জয় করা, তিনি তার জীবনে এই দুটি স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন এবং একজন কিংবদন্তি হিসেবে ফুটবল বিশ্বে জায়গা করে নিয়েছেন। তার মৃত্যু 2020 সাল আমাদের কাছ থেকে একজন কিংবদন্তিকে, আরও একজন কিংবদন্তিকে কেড়ে নিল। এই শোক সারা বিশ্বের ফুটবল প্রিয় মানুষের মতো বাংলাদেশের মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এটা তো সত্যি আসলে সবার জন্যই অপ্রত্যাশিত। আর ম্যারাডোনা ফুটবলে এমন একটা চরিত্র, এটা অদ্বিতীয় একটা চরিত্র। ফুটবল ঈশ্বর জাদুকর ডিয়েগো ম্যারাডোনাও যে রক্ত মাংসের একজন মানুষ, সেটি যেন প্রমাণ করে দিলেন। ম্যারাডোনা যেখানে থাকুক, ভালো থাকুক। তিনি সবসময় যে দলে খেলেছেন, কি জাতীয় দলে কি ক্লাব পর্যায়ে, তিনি তার টিমকে একজন যোগ্য নেতার মতো আগলে রেখেছেন এবং নেতৃত্ব দিয়েছেন সমস্ত ক্ষেত্রে। বিশ্ব ফুটবলের সেরা শিল্পী ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোকাহত আর্জেন্টিনার চিরশত্রু ফুটবলের আরেক দেশ জার্মানি। দেশটির ফুটবল কিংবদন্তি থেকে শুরু করে ক্লাব ও ভক্তকুল শোকে মুহ্যমান। জার্মানি থেকে শোকাহত ভক্তদের কথা জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। শান্তিতে থেকো ইতিহাসের সেরা হে ফুটবলার, আমি শোকাহত হে সেরা সারথি, অথবা বিদায় বন্ধু ডিয়েগো, তুমি ছিলে অবিশ্বাস্য সেরা খেলোয়াড়, কিংবা তোমাকে খুবই মিস করব কারণ তুমি ফুটবলের সেরা শিল্পী, অথবা তুমি ইতিহাসের সেরা সেন্সেশনাল। ঠিক এমন সব আবেগী বার্তায় ম্যারাডোনার জন্য শোক জানিয়েছেন জার্মান ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তি ও ভক্তরা। জাতীয় দলের কোচ জোয়াকিম লো, কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথিউস, ইয়র্গেন ক্লিন্সম্যান, রুডি ফলার, ইয়র্গেন ক্লপ, কার্ল হাইন্স রুমিনিকে সহ জার্মান ফুটবল লিগের সঙ্গে সংশ্লিষ্টরা শোক বার্তায় আবেগ আপ্লুত সব মন্তব্য করেছেন। মৃত্যু সংবাদ অনেকেই হঠাৎ করে শুনেই অবাক। আমাদের ম্যারাডোনা নেই, এত অল্প বয়সে চলে যাবেন বিশ্বাসই করতে পারছি না। তিনি ছিলেন সবার সেরা ফুটবলার। ম্যারাডোনা মানে ঈশ্বরের হাত, যাকে ছাড়া জার্মানি ও আর্জেন্টিনার খেলাই জমতো না। আমরা শোকাহত, আমাদের কাছে ম্যারাডোনাই সেরা। এখনও জার্মান অনেক ভক্তের কাছে 60 বছর বয়সী প্রয়াত ম্যারাডোনা মানেই পারিবারিকভাবেই আদর্শ ফুটবলার। ম্যারাডোনার অকাল প্রয়াণে খেলোয়াড় হিসেবে আমরা শোকাহত। তিনি ছিলেন আমার দাদা, বাবা ও আমার আদর্শ। ম্যারাডোনার চিরবিদায়ে ক্ষতি অপূরণীয়। তিনি পৃথিবীকে আরো অনেক কিছু দিতে পারতেন। শৈল্পিক ফুটবল জনকের এমন করে চলে যাওয়াতে বুধবার রাতের উয়েফার সব ম্যাচে 1 মিনিট নীরবতা পালন করে দলগুলো। জার্মানির বার্লিন থেকে পিটু বড়ুয়া, সময় সংবাদ। আর্জেন্টিনার পর ইতালি ছিল ফুটবল জাদুকরের দ্বিতীয় ঘর।
নাপোলিতে খেলতেন এই ফুটবল ঈশ্বর, তাই তো মহান এই ফুটবলারের প্রস্থান কোনোভাবেই মেনে নিতে পারছেন না নাপোলিবাসী। করোনার লকডাউন ভেঙে শোক গাঁথা নিয়ে রাস্তায় নামেন তারা। ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন মাকসুদ রহমান। ইতালির মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না প্রাণপ্রিয় ম্যারাডোনা আর নেই। ফুটবল আকাশে নক্ষত্রের পতন কেন এমন অসময় হবে? ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোকস্তব্ধ সমগ্র বিশ্বের মানুষ। ইতালির জনসাধারণ ও ফুটবল প্রেমীদের শোকটা যেন একটু বেশি। ইতালির সঙ্গে ছিল ম্যারাডোনার প্রত্যক্ষ ও নিবিড় সম্পর্ক। দক্ষিণ ইতালির অখ্যাত দল নাপোলি ক্লাবে টানা কয়েক বছর তিনি নিয়মিত খেলেছেন। সাধারণ একটা দলকে নিজের একক প্রচেষ্টায় পাইয়ে দেন কয়েকটি শিরোপা। মৌসুমের জাতীয় কোপা ইতালিয়া, ইউরোপা কাপ ও চ্যাম্পিয়ন লিগ শিরোপা তুলে দিয়েছেন নাপোলি ক্লাবকে। আর্জেন্টিনাকেও দিয়েছেন দুটি বিশ্বকাপ শিরোপা। তার মৃত্যুতে নাপোলির রাস্তায় চলছে শোকগাথা। ইতালির বাংলাদেশ কমিউনিটির মধ্যেও বাড়ছে বেতার সুর। ডিয়েগো ম্যারাডোনা পৃথিবীর বিরল প্রতিভাবান মানুষদের একজন। এমন প্রতিভার মানুষ প্রতি বছর জন্মায় না, সুতরাং এমন মানুষদের চিরবিদায় সত্যিই বেদনার। সেই ছোট্টবেলা থেকে ফুটবল মানেই ম্যারাডোনাকে চিনি এবং আর্জেন্টিনা একটি অত্যন্ত প্রিয় দল সমস্ত বিশ্ববাসীর কাছে। যতদিন ফুটবল থাকবে ততদিন থাকবে ডিয়েগো ম্যারাডোনার নাম, তার তুলনা কেবলই তিনি। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। করোনার ঝুঁকি এড়াতে এবার স্কুলে ভর্তি পরীক্ষা নেওয়া থেকেও পিছিয়ে এলো সরকার। প্রতি শ্রেণীতেই হবে লটারি। গতকাল দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। 7 ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়ার বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে স্কুলগুলোতে এলাকা ভিত্তিক কোটা বাড়িয়ে 50 ভাগ করা হয়েছে। আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও পেছানোর ইঙ্গিত দেন মন্ত্রী। করোনা মহামারীতে সবচেয়ে বেশি বিপর্যস্ত শিক্ষা খাত। 8 মাসেরও বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছর ডিসেম্বর এলেই ভর্তির তোড়জোড় শুরু করেন শিক্ষার্থী অভিভাবকরা। এবার সেই প্রক্রিয়া নিয়ে অন্ধকারে ছিল সব পক্ষ। বুধবার অনলাইন সংবাদ সম্মেলনে এসে সে জট কাটালেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। জানালেন 3টি বিকল্প থেকে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় শেষ পর্যন্ত লটারির মাধ্যমেই সব শ্রেণীতে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে রাজধানীর স্কুলগুলোতে এলাকাভিত্তিক কোটা 40 ভাগ থেকে বাড়িয়ে 50 ভাগ করা হয়েছে। আর প্রতি ক্লাস্টার থেকে পছন্দের 5টি পর্যন্ত স্কুলের কথা উল্লেখ করতে পারবেন শিক্ষার্থীরা। 10 থেকে 15 জানুয়ারির মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানান মন্ত্রী। প্রচলিত ব্যবস্থায় কেবল একাডেমিক অর্থে সব মেধাবী শিক্ষার্থীরা গুটি কয়েক বিদ্যালয়ে কেন্দ্রীভূত হয়, ফলে বিদ্যালয়গুলোর মধ্যে এক ধরনের অসাম্য তৈরি হয়। এক অর্থে বাধ্য হয়ে এই ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে লটারি পদ্ধতি বেছে নিচ্ছি তা কিছুটা হলেও বিদ্যালয়গুলোর মধ্যে সাম্য প্রতিষ্ঠায় সহায়ক হবে। ভর্তির ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি নিলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। আমাদের পক্ষে যত ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব আমরা সেই ব্যবস্থাগুলো নেব এবং আমরা কঠোর হব। সংবাদ সম্মেলনে উঠে আসে এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়টিও। মন্ত্রী জানালেন আসছে বছর পেছাতে পারে এ দুটি পাবলিক পরীক্ষা। পক্ষে 3 মাস আমরা চাই যে ক্লাস করাতে চাই এবং ক্লাস করিয়ে তারপরে আমরা তাদের পরীক্ষা নিতে চাই। কাজেই পরীক্ষাটা হয়তো বা 2-1 মাস পিছিয়ে যাবে। এদিকে লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্তকে ইতিবাচক ভাবেই দেখছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। একসাথে যে এতগুলো ছাত্রছাত্রী একত্রিত হচ্ছে না, এতে মনে করি এটা ভালো হবে। লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করার বিষয়টি সঠিক আছে বলে মনে করি। মন্ত্রী জানান প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে 1 জানুয়ারি পৌঁছে যাবে বই। তবে কিভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে সে বিষয়ে পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গতকাল দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 39 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6487 জনে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2156 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 16,001 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 26,96,150 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2156 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,54,146 জন। 24 ঘন্টায় মারা গেছেন 39 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,487 জন।
করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2302 জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন 3,69,179 জন। দেশে গত এক সপ্তাহ ধরে শনাক্ত হচ্ছে প্রতিদিন 2000-এর উপরে। মৃত্যু সংখ্যাও ঊর্ধ্বমুখী। এ নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন সতর্কতার কোনো বিকল্প নেই। 21 সেপ্টেম্বর দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন 40 জন। 2 মাস পর আবারও মৃত্যুর সংখ্যা 40 ছুঁই। চলতি মাসের দ্বিতীয়ার্ধে অন্তত 2 দিন মৃত্যুর সংখ্যা 39। 7 দিনের চিত্র শঙ্কাজনক। সার্বিক চিত্রেও স্পষ্ট, মার্চ থেকে শুরু হওয়া করোনা সংক্রমণ জুলাই আগস্ট পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল, যা গোটা সেপ্টেম্বর ও অক্টোবরে নিম্নমুখী। কিন্তু সাম্প্রতিক সময়ে বাড়ছে শনাক্ত মৃত্যু। কিন্তু কেন নভেম্বরে এসে আবার শক্তিশালী হচ্ছে করোনা? শীতকালে সাধারণত ভাইরাসজনিত যে কোনো রোগই বেড়ে যায়। অন্যান্য শীত প্রধান দেশে কিন্তু করোনার সেকেন্ড ওয়েভ এসেছে। সেই চিন্তা ভাবনা করেই কিন্তু চিন্তা করা হচ্ছে যে আমাদের বাংলাদেশেও শীতকালে করোনার সেকেন্ড ওয়েভ আসতে পারে। কিন্তু বাংলাদেশে কিন্তু এখনও শীতকাল আসেনি। মানুষের অসতর্কতার কারণেই কিন্তু এই সেকেন্ড ওয়েভ আসছে। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বিজ্ঞানের ব্যাখ্যায় যেহেতু সংক্রমণটা নির্ধারিত 5% নিচে কখনোই নামেনি, তাই একে দ্বিতীয় ঢেউ বলারও সময় হয়নি। কিন্তু সংক্রমণ যেভাবে বাড়তে শুরু করেছে, তাতে যে গভীর শঙ্কা আছে তা বলাই যায়। এটা থেকে পরিত্রাণের সর্বোত্তম পন্থা হলো প্রতিরোধ করা। ট্রেসিং, টেস্টিং, আইসোলেশন, কোয়ারেন্টাইন থেকে শুরু করে আমাদের মাস্ক পরা কিংবা বাইরে বেশি না যাওয়া, বাইরে থেকে এসে ভালো করে হাত ধোয়া। দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রায় 4,500। 4.5 লাখেরও বেশি আক্রান্ত শনাক্তের হিসাবে বিশ্বে যেখানে 25তম করোনা আক্রান্ত দেশ বাংলাদেশ, সেখানে নতুন রোগী শনাক্তে গড়ে প্রতিদিন 15,000 নমুনা পরীক্ষা করা হচ্ছে দেশের মাটিতে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য সহ এ পর্যন্ত প্রায় 15 জন জনপ্রতিনিধি করোনায় আক্রান্ত হয়েছেন। সবশেষ পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। কোনো উপসর্গ না থাকায় বাড়িতেই আইসোলেশনে আছেন পররাষ্ট্রমন্ত্রী। বাতিল করা হয়েছে নাইজারে ওআইসির সম্মেলনে যোগদান। ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের 47তম সম্মেলনে যোগদানের জন্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন করোনার পরীক্ষা করান। মঙ্গলবার রাতে দেয়া পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। করোনার কোনো উপসর্গ না থাকায় বর্তমানে বাড়িতেই আইসোলেশনে আছেন মন্ত্রী। বাতিল করা হয়েছে তার নাইজার সফর। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন এবং সুস্থ আছেন বলে জানানো হয়েছে। একই দিনে নাইজার সফর উপলক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষা করা হলে তারও পজিটিভ আসে। তিনিও চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন। এদিকে এ মাসের শুরুর দিকে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের আগে সংসদ সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকদের করোনা ভাইরাস পরীক্ষার আওতায় আনা হয়। 2 দিনের পরীক্ষায় প্রায় 13 জন সংসদ সদস্যের করোনা পজিটিভ ধরা পড়ে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এর মধ্যে 2 জন মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী ও 1 জন উপমন্ত্রী রয়েছেন। এর মধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, পাবনা 3 আসনের সাংসদ মকবুল হোসেন, ঢাকা 13 আসনের সাদেক খান, কিশোরগঞ্জ 3 আসনের মুজিবুল হক চুন্নু, বাগেরহাট 1 আসনের শেখ হেলাল উদ্দিন, লালমনিরহাট 1 আসনের মোতাহার হোসেনের নাম জানা গেছে। এছাড়া ঢাকা 10 আসনের শফিউল ইসলাম মহিউদ্দিন, পাবনা 4 আসনের নুরুজ্জামান বিশ্বাস ও নওগাঁ 2 আসনের শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে গত জুনে বাজেট অধিবেশনে 17 জন সংসদ সদস্য ও 105 জন কর্মকর্তা কর্মচারীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে স্বীকৃতি মিলল দেশের ফ্রিল্যান্সারদের। তাদের কাজ সহজ করতে দেয়া হলো পরিচয়পত্র। গতকাল সন্ধ্যায় গণভবন থেকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্রিল্যান্সারদের আইডি কার্ড উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনা ও জঙ্গিবাদের ঝুঁকিতে থাকা বিশ্বে এই কার্ড দিয়ে বিদেশ থেকে অর্থ আয়ের পথ আরও সুগম হবে। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে চাকরি না করেও ইন্টারনেট ব্যবহার করে দেশের ভেতরে কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করে হাজার হাজার ডলার আয় করেন দেশের তরুণরা।
বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও দ্রুতগতির ইন্টারনেটের প্রসারে বেড়েই চলেছে ফ্রিল্যান্সারের সংখ্যা। কম বেশি প্রায় 6.5 লাখ তরুণ তরুণী এখন এই পেশায়, কিন্তু পেশাগত পরিচয় না থাকায় সামাজিক স্বীকৃতি বা লেনদেনের ইস্যুতে তাদের থমকে যেতে হয় বিভিন্ন ক্ষেত্রে। ফ্রিল্যান্সারদের এই দুঃখ এবার ঘুচতে চলেছে। সরকারের উদ্যোগে চালু হলো ফ্রিল্যান্সার আইডি কার্ড। বুধবার সন্ধ্যায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই পরিচয়পত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, আওয়ামী লীগ বাস্তবায়নে বিশ্বাস করে। ডিজিটাল ব্যবস্থাপনা জীবনযাত্রা সহজ করার পাশাপাশি নিশ্চিত করেছে মানুষের কর্মসংস্থান। একদিকে করোনা ভাইরাস আর একদিকে হচ্ছে জঙ্গিবাদ, সন্ত্রাস। কাজে কেউ একটা ভালো অর্থ উপার্জন করলেই সেখানে আরেকটা এক প্রশ্ন এসে যায়, যে টাকাটা কেন আসলো, কোথায় পেলে, কিভাবে পেলে। সেই কারণেই তাদের একটা আইডি দরকার। তাদেরও যেটা কর্মসংস্থান সেটাও তাদেরকে দিতে হবে। এই কার্ডের মাধ্যমে সামাজিক স্বীকৃতির পাশাপাশি ব্যাংক ঋণের সুবিধাও পাবেন ফ্রিল্যান্সাররা। তাদের যে মেধা, জ্ঞান, বুদ্ধি, সেটা যে কিভাবে বিকশিত হতে পারে, আর সেটাকে ব্যবহার করে শুধু দেশের অভ্যন্তরে না, বিদেশেও তারা কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করতে পারে, সেটা যদি আমরা এখন থেকে উদ্যোগ না নিই, আমরা কিন্তু পিছিয়ে যাবো। তো আমরা পিছিয়ে যেতে চাই না। এদিকে দীর্ঘদিনের এই চাওয়া পূরণ হওয়ায় দারুণ খুশি ফ্রিল্যান্সাররা। ফ্রিল্যান্সার আইডি কার্ডটা পাওয়ার পরে আমরা এখন যে কোনো ক্ষেত্রে আমরা এটা দেখাতে পারবো। ই কমার্সটা আরো বিল্ড আপ হবে যদি হচ্ছে যে পেপ্যাল চলে আসে। বহির্বিশ্বের মার্কেট প্লেস থেকে ফ্রিল্যান্সারদের টাকা সহজে দেশে নিয়ে আসতে অচিরেই পেপ্যাল গেটওয়ে চালুর বিষয়েও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বিদেশেও তারা কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করতে পারে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে আরো থাকছে, বিদেশি সফটওয়্যারের পরিবর্তে ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় দেশেই হচ্ছে বঙ্গবন্ধু সিবিএস সফটওয়্যার। প্রতি বছর বাঁচবে 500 থেকে 600 কোটি টাকা। শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে উত্তরের জনপদে। মধ্যরাতের পর থেকে সকাল পর্যন্ত 15.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যানবাহন চলাচলও। উত্তরের জনপদের শীতের খবর জানাতে এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রতন সরকার। যাব তার কাছে। রতন। ইমদাদ, আমরা জানি যে আসলে রংপুর সহ রংপুর দিনাজপুরের এই যে উত্তর প্রান্তের যে জেলাগুলো রয়েছে, এটির অবস্থান কিন্তু হিমালয়ের পাদদেশে বলা হয়, একেবারেই খুব কাছাকাছি, যার কারণে কিন্তু এই অঞ্চলের শীতের তীব্রতাটা প্রতিবারেই একটু বেশি থাকে এবং স্বাভাবিক এখানে শীতের যে পরিস্থিতি সেটি কিন্তু সারা দেশের কথা যদি আমরা চিন্তা করি তার থেকে কিন্তু একটু ভিন্ন রকমের। এখানে শীত একটা তীব্রতা নিয়ে প্রতি বছরই আসে, এবারও শীত এসেছে, কিন্তু এখন পর্যন্ত শীতের যে তীব্রতা সেটি কিন্তু এখনও পর্যন্ত একটা উপভোগ্য পর্যায়ে আছে, যেটি ক্রমান্বয়ে দিন যত যাবে ততই আসলে এই শীতের তীব্রতাটা বাড়বে। এবং এই অঞ্চলের যে খেটে খাওয়া মানুষ, বিশেষত ভোরবেলা ঘর ছাড়া যে মানুষগুলো আছে, জীবিকার তাগিদে যেই মানুষগুলো ঘর ছেড়ে বের হয়, তাদের কিন্তু জীবনে একটা বিপর্যয়কর পরিস্থিতি নেমে আসে। এখানকার শীত এতই কঠিন যে আসলে সেই সময়গুলোতে ঘরের বাইরে আসা খুব কঠিন হয়ে পড়ে। এবার শীত আসছে। আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা গতকাল যে তথ্য দিয়েছে তাতে করে এখন কিন্তু শীতের যে তাপমাত্রা সেটি কিন্তু 15.5 ডিগ্রি সেলসিয়াস এটি গড় তাপমাত্রা এখানে বিরাজ করছে। তবে কোনো দিন এর মধ্যে 14 ডিগ্রি সেলসিয়াসেও তাপমাত্রা নেমে যেতে আমরা দেখেছি। বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় যে অঞ্চলটি রয়েছে এবং পাশাপাশি নীলফামারী এবং লালমনিরহাট, এই জেলাগুলোতে কিন্তু শীতের তীব্রতা তুলনামূলক একটু বেশি। প্রতি বছর আমরা জানি যে এই অঞ্চলের গ্রামীণ জনপদে এই শীত যেভাবে নেমে আসে, বিশেষ করে নদী অঞ্চলের যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু মানুষ দুর্বিষহ জীবন যাপন করে। সেখানে আমরা জানি যে এই অঞ্চলটি আসলে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা, যার কারণে কিন্তু এই অঞ্চলের মানুষের শীত বস্ত্রের একটা সংকট কিন্তু প্রতি বছরই থাকে। আবার প্রতি বছর আমরা দেখি যে সরকার এবং বেসরকারি পর্যায় থেকে
প্রচুর শীতবস্ত্র বিতরণ করা হয়, কিন্তু প্রতি বছর আবার এই সংকটটিও তৈরি হয়। এর কারণ হিসেবে বলা হয় আসলে এই অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর যে মানুষ আছে তারা কিন্তু আসলে তাদের সেই শীতবস্ত্রটিকে ধরে রাখতে পারে না। দেখা যায় যে একটা কোনো সময় তাদের এইসব অনেক বেশি পেয়েছে কিন্তু সেসব বিক্রি করে দিয়েছে, যার কারণে কিন্তু এখানকার বিশেষত তিস্তা নদীর চরাঞ্চলের যে সমস্ত দারিদ্র্যপ্রবণ এলাকাগুলো রয়েছে, চরাঞ্চলের গ্রামগুলো রয়েছে, সেখানে কিন্তু মানুষের এই শীত নিবারণের ক্ষেত্রে একটি বড় সংকট তৈরি হয়। অন্যান্য বছর আমরা যে বিষয়টি দেখেছি যে শীতের তীব্রতা এতই বেশি থাকে যে মানুষ আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে, বিশেষ করে খড় কাঠ এমনি যেসব রাস্তায় কুড়িয়ে পাওয়া যায় অথবা ধানের আবাদ শেষে যে খড়ের স্থানীয় ভাষায় এটিকে কারি বলা হয়, সেই খড় জ্বালিয়ে কিন্তু এই অঞ্চলের মানুষ তাদের শীত নিবারণের চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টাটি করতে গিয়ে অসংখ্য মানুষ অগ্নিদগ্ধ হয়। গত 2 বছরে আমরা অন্তত 50 জনের এ ধরনের আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার একটি তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে, যেটি আসলে বলা হয় যে আসলে যে সমস্ত দাহ্য জাতীয় কাপড় পরে থাকার কারণে এখানে উলের কাপড় সহ যেসব খুব সহজেই আগুন সম্প্রসারিত হয়, সেই ছড়িয়ে পড়ে, সেই ধরনের কাপড় ব্যবহারের কারণে কিন্তু মানুষ এই শীতের আগুন পোহাতে গিয়ে বা আগুনের উত্তাপ নিতে গিয়ে তারা কিন্তু এভাবে অগ্নিদগ্ধ হয় এবং একটি বড় সংখ্যায় মানুষের মৃত্যুর মতো ঘটনা ঘটে। এবং এই অগ্নিকাণ্ডের কারণে অনেকেই তাদের শারীরিক প্রতিবন্ধকতাও তৈরি হয়ে সারা জীবন ধরে কিন্তু তারা এর দুর্ভোগ পোহাতে থাকে। তো প্রশাসনের পক্ষ থেকে এবার আগেভাগেই কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ করে শীতবস্ত্রের একটি বড় মজুত রয়েছে বলে জানানো হয়েছে। তো ইমদাদ, এই ছিল আমার কাছে উত্তর জনপদে শীতের আগাম যে আগমন সেই তার সর্বশেষ। উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে, সে খবরই আমাদেরকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার। বুড়িগঙ্গা ও তুরাগের 1.5 শতাধিক বিঘা জমি দখলমুক্ত করতে সুপারিশ করেছে নদী রক্ষা কমিশন। উচ্ছেদ করা হবে অবৈধভাবে নির্মিত মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোন। সরকারের সংশ্লিষ্ট 8টি সংস্থার সুপারিশ নিয়ে এ প্রতিবেদন দিয়েছে কমিশন। বুড়িগঙ্গা ও তুরাগ দখল করে গড়ে ওঠা মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোনের নামে মেরে ফেলা হয়েছে নদী। 1-2 একর নয়, দখল করা হয়েছে 54 একর বা 162 বিঘা নদীর জমি। বন্ধ হয়ে গেছে স্রোতস্বিনী নদীর উৎসমুখ, আর এতেই যা হবার হয়ে গেছে। ভুগতে হচ্ছে রাজধানী সহ বুড়িগঙ্গা পাড়ের অসংখ্য মানুষকে। সেই নদীর জায়গা দখল মুক্ত করতে গিয়ে এই বছরের 3রা মার্চ বাধার মুখে পড়তে হয় বিএডব্লিউটিএকে। বেসরকারি পাওয়ার প্ল্যান্ট উচ্ছেদ অভিযানে গেলে সরকারি সংস্থা বিএডব্লিউটি এর কর্মকর্তাদের উপর এভাবেই তেড়ে আসেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সংসদ সদস্য আসলামুল হক। 1 ইঞ্চি জমিও দখল করা নয় দাবি করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একইভাবে পরের দিনও অভিযানে বাধা দেন তিনি। এ নিয়ে গত কমাসে জল ঘোলা কম হয়নি। জমি নিজের দাবি করে উচ্চ আদালতের 3টি বেঞ্চে আলাদাভাবে শরণাপন্ন হন আসলামুল হক। পরে আদালতের নির্দেশে সরকারি 8টি সংস্থাকে সাথে নিয়ে প্রায় 3 মাস পর তদন্ত প্রতিবেদন দিয়েছে নদীরক্ষা কমিশন। তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ হরিলুটের তথ্য। মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোনের নাম দিয়ে করা জায়গার মধ্যে প্রায় 13 একর জায়গা পুরোপুরি নদীর, প্রায় 8 একর তীরভূমি ও বন্দর সীমা এবং বাকি জায়গা ড্যাপের আওতাভুক্ত বন্যাপ্রবণ এলাকা, যেখানে কোনো ধরনের স্থাপনা করার আইনি বৈধতাই নেই। যদিও আসলামুল হক শুধু দখলই করেননি, পাওয়ার প্ল্যান্ট ও অন্যান্য স্থাপনা দেখিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণও নিয়েছেন। নদী কমিশন জানায়, ডিজিটাল পদ্ধতিতে মাপ যোগ করায় প্রতিবেদনে কোনো ভুল হওয়ার সুযোগ নেই। ইন্টিগ্রেটেড টেকনোলজি ব্যবহার করে এখানে ডিজিএলআর, স্পার্টসো এরকম যারা মোস্ট মডার্ন টেকনোলজি জানে তাদের নিয়ে ইনকোয়ারি রিপোর্ট সেগুলো করা হয়েছে যে আসলে বাস্তব অবস্থানটা কি। ন্যায় বিচার করার স্বার্থে নিখুঁতভাবে
আমরা এটা করার চেষ্টা করেছি। আদালতে পিটিশনে তারা এমন একটা কথা বলেছেন যে প্রধানমন্ত্রীর অফিস থেকে তাদেরকে এই পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু সেখানে আমরা দেখেছি যে না, তারা এরকম কথা বলেন নাই। নদীর মালিক বিএডব্লিউটিএ জানায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শিগগিরই সেখানে স্থায়ী সীমানা পিলার বসানো হবে। সুপারিশ অনুযায়ী মাইশা পাওয়ার প্ল্যান্ট এবং আরিশা ইকোনমিক জোনের জন্য যে অতিরিক্ত যে নদীর জায়গা ভরাট করা হয়েছে সেগুলো অবশ্যই উদ্ধারে আমরা খুব দ্রুত একটা ব্যবস্থা নেব। অতি দ্রুত দখলদার নিজে অবৈধ স্থাপনা সরিয়ে নদীর জায়গা ফিরিয়ে না দিলে সংশ্লিষ্ট সংস্থাকে সব গুড়িয়ে দিতে বলা হয়েছে যৌথ জরিপে, যার সমস্ত ব্যয়ভার বহন করতে হবে অবৈধ দখলদারকেই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে বেড়েছে সংঘবদ্ধ প্রতারক চক্রের অপতৎপরতা। নিলামে ওঠা গাড়ির পাশাপাশি বিভিন্ন শেডে থাকা পণ্য কম দামে বিক্রির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। কাস্টমস কর্মকর্তা পরিচয়ে আস্থা অর্জন এবং বন্দরের ভেতরে ঢুকে পণ্য পছন্দের সুযোগ পাওয়ায় বিভ্রান্তিতে পড়ে তাদের ফাঁদে পা দিচ্ছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তাদের সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করছি কিন্তু যোগাযোগ করতে পারি। বন্দরের শেডে থাকা কাপড় কম দামে বিক্রির কথা বলে গাজীপুরের দুই তরুণের কাছ থেকে 2.5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে কথিত কাস্টমস কর্মকর্তা সানোয়ার ও তার সহযোগীরা। এমনকি বন্দরের ভেতরে ঢুকে তারা কাপড় বাছাইয়ের সুযোগও পেয়েছিল। শুধু এ দুই তরুণ নয়, তাদের মতো অনেকেই বন্দর কেন্দ্রিক এই প্রতারক চক্রের কবলে পড়ে লাখ লাখ টাকা খুইয়েছেন। আমাকে বন্দর থেকে মুসুরির ডাল দিবে বলে আমার কাছ থেকে 23,20,000 টাকা নিয়েছে। সিআইডির অভিযানে বন্দর কেন্দ্রিক প্রতারক চক্রের 6 সদস্য গ্রেপ্তার হয়। দেশের বিভিন্ন স্থান থেকে একের পর এক অভিযোগ আসছে। এমনকি চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মোংলা বন্দরেও এই প্রতারক চক্রের প্রভাব রয়েছে জানায় সিআইডি। গাড়ি আছে, কাপড় আছে এবং অন্যান্য পণ্য রাখা আছে, তাদেরকে ওই সমস্ত পণ্য দেখিয়ে তাদেরকে প্রলুব্ধ করে তারপর তারা টাকা আদায় করে ভাই। তবে বন্দর কর্মকর্তাদের দাবি কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বন্দর থেকে কোনো পণ্য বাইরে বিক্রির সুযোগ নেই। সারাদিনে 6-7 হাজার লোক ঢুকে এবং এর সাথে 2 জন লোক আরেকজনকে দেখিয়ে যদি বলে যে এই মালটা তুমি নিয়ে যেতে পারবা, এই গুডসটা তুমি নিয়ে যেতে পারবা, সেটি কিন্তু সম্ভব না। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেডে আমদানিকারকদের ছাড় না করা মালামাল বছরের পর বছর পরে থাকে, আর এসব পণ্যকে পুঁজি করে গড়ে উঠেছে সংঘবদ্ধ এই চক্র। সানোয়ার নামে এক ব্যক্তি এই চক্রের প্রধান বলে নিশ্চিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরও থাকছে। তুরস্ক, পাকিস্তান সহ 13 মুসলিম দেশের জন্য ভিসা বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত। নিরাপত্তায় কারণ বলছে দেশটির সরকারি সূত্র। দেশের ইতিহাসে প্রথম বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হলেন 64 জন নারী বিমান সেনা। বাংলাদেশ বিমান বাহিনীর 48তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বাহিনীতে যোগ দেন। গতকাল মৌলভীবাজারের শমশেরনগরে প্রশিক্ষণ কেন্দ্রে এই সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বাহিনীতে সক্রিয় অবদান রাখবেন নতুন সদস্যরা। ফারুক মোল্লার ছবিতে সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। তরুণ বিমান সেনাদের সমাপনী কুচকাওয়াজ মৌলভীবাজারের শমশেরনগরে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ড্রামের তালে কুচকাওয়াজ করেন নতুন বিমান সেনার দল। এরপর বিমান বাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। কৃতি বিমান সেনাদের হাতে তুলে দেন ট্রফি। এই কুচকাওয়াজের মধ্য দিয়ে 752 জন রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলেন। আর দেশের ইতিহাসে প্রথম 64 জন নারী বিমান সেনা পেল বাংলাদেশ বিমান বাহিনী। পরিবার থেকে উৎসাহ দিয়েছে, স্কুল কলেজ সকল জায়গা থেকে উৎসাহ দিয়েছে যে মেয়েরা সব পারে, তোমরা কেন পারবা না। প্রতিরক্ষা বাহিনী মানে হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া, আর সেই চ্যালেঞ্জকে আমরা মোকাবিলা করব বলেই বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেছি। যে শপথ আমরা নিয়েছি সেই সামনের দিনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা দৃঢ় প্রস্তুত। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান করোনা দুর্যোগে বাহিনীর ভূমিকার কথা তুলে ধরে নতুন সদস্যদের দেশের জন্য সততা নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। আজ তোমরা যে সাফল্য অর্জন করেছো তা নিঃসন্দেহে তোমাদের কঠোর পরিশ্রম, মেধা ও দৃঢ় মনোবলের যথাযথ স্বাক্ষর বয়ে চলছে। প্রথমবারের মতো সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী মহিলা বিমান সেনাদের প্রতি
রইল অভিনন্দন। দেশের আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে 1971 সালে 3টি বিমান নিয়ে যাত্রা শুরু হয় বাংলাদেশ বিমান বাহিনীর। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, মৌলভীবাজার, সিলেট। ডিজিটাল বাংলাদেশেও 60% ব্যাংক বিদেশি কোর ব্যাংকিং সলিউশন সিবিএস ব্যবহার করছে। এতে প্রতি বছর দেশের বাইরে চলে যাচ্ছে 500 থেকে 600 কোটি টাকা। এ অবস্থায় রাষ্ট্রীয় কয়েকটি ব্যাংক যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু সিবিএস নামে কোর ব্যাংকিং সলিউশন তৈরির প্রাথমিক কাজ শুরু করেছে। আন্তর্জাতিক মানের সিবিএস তৈরিতে স্থানীয়দের সঙ্গে অভিজ্ঞ বিদেশি জনবল নিয়োগের পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। হরিপদ সাহার রিপোর্টে বিস্তারিত। প্রযুক্তির ব্যবহারে গত 2 দশকে দেশের ব্যাংকিং ব্যবস্থায় একের পর এক যুক্ত হয়েছে এটিএম বুথ, আন্তঃব্যাংক তহবিল ট্রান্সফার, অনলাইন লেনদেন, মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড সহ নানা রকম সেবা। নির্ভুলভাবে দ্রুততার সাথে এসব সেবা দেয়া সহজ করেছে সেন্ট্রালাইজড অনলাইন রিয়েল টাইম এক্সচেঞ্জ বা কোর ব্যাংকিং সলিউশন। দেশের বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংক এক্ষেত্রে বিদেশি সফটওয়্যারমুখী। এমনকি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা সত্ত্বেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও দেশি সিবিএস ব্যবহার করছে না। তবে দেশে বিশ্বমানের ব্যাংকিং সলিউশন তৈরির চেষ্টা করছেন বলে জানান অগ্রণী ব্যাংকের এর শীর্ষ কর্মকর্তা। 6 মাস আগে আমি মন্ত্রণালয়কে চিঠি লিখেছি, 4-5টা সরকারি ব্যাংক আমরা যদি 200 কোটি টাকা করে আলাদা রেখে সাবসিডিয়ারি তৈরি করি, আমাদের দেশের 15-20 জন 50 জন লোককে রিক্রুট করি, তারা যে সফটওয়্যার তৈরি করবে, সিকিউরিটিগুলো দেখবে, এটার নামও আমি দিয়েছি এবং অ্যাকসেপ্ট হয়ে গেছে মিটিংয়ে, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু সিবিএস। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনের সিনিয়র সেক্রেটারি উনি একটা মিটিং করেছিলেন, সেখানে ওনাকে বললেন যে স্বাধীনতা এতদিন হয়ে গেল, তারপরে আমাদের এই সিবিএস এটা নিয়ে এত টাকা আমাদের বাইরে পাঠাতে হয়, এর থেকে আমাদের ভালো কিছু করতে পারা উচিত। সুতরাং উনি ইনিশিয়েটিভ নিয়েছেন, অন্যান্য এমডিরা সাপোর্টে আছেন, সেটা নিয়ে এখন চলমান। দেশের আর্থিক খাতের তথ্যের নিরাপত্তা এবং অর্থ সাশ্রয়ে মানসম্পন্ন দেশি কোর ব্যাংকিং সলিউশন তৈরির উদ্যোগকে ইতিবাচক বলছেন প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা। আমাদের কাছে স্থানীয় ভালো সফটওয়্যার যেহেতু নাই, সবকিছু মিলিয়ে প্রায় বছরে 500 থেকে 600 কোটি টাকা বৈদেশিক মুদ্রা বা বাইরে চলে যায়। বিদেশি ব্যাংকগুলোর সাথে বৈদেশিক মুদ্রা লেনদেন হবে, এটাকে আরো স্মুথ করার জন্য আমরা যদি বিদেশি কনসালটেন্টের পাশাপাশি যদি সম্পূর্ণভাবে সফটওয়্যার ফান্ডগুলো রাখতে পারে, তাহলে আমার মনে হয় জিনিসটি আরো নির্ভরযোগ্য, যেটা বোঝায় আমরা সেটা সহজে পেয়ে যাব। দেশীয় সফটওয়্যার শিল্প সুরক্ষায় শ্রেণীভেদে বিদেশি সফটওয়্যার আমদানিতে শুল্ক বাড়ানোর পরামর্শও দেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের স্থানীয়দের মাঝে বেড়েই চলেছে সমস্যা। রোহিঙ্গারাও জড়িয়ে পড়ছে নানা অপরাধ কর্মকাণ্ডে। এতে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। সংশ্লিষ্টরা মনে করছেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে এনজিও, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ। তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনই মূল টার্গেট বলে জানিয়েছে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনে প্রাণ বয়ে পালিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে 11 লাখের বেশি রোহিঙ্গা। একে একে 3টি বছর পার করেছে আশ্রয় নেওয়া মিয়ানমারের এসব নাগরিক, কিন্তু এখনও পর্যন্ত একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসন করা যায়নি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে দিন দিন টেকসই হচ্ছে রোহিঙ্গাদের বসবাস। ক্যাম্পে আধিপত্য বিস্তার, বাজার ও মাদক নিয়ন্ত্রণে জড়িয়ে পড়ছে সংঘর্ষ, গোলাগুলি ও খুনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। স্থানীয়দের দাবি, প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় রোহিঙ্গারা ভুলে যেতে বসেছে নিজ দেশ মিয়ানমারে ফেরত যাওয়ার। ফলে রোহিঙ্গাদের কারণে নানাবিধ সমস্যায় উদ্বেগ বাড়ছে তাদের। তারা সন্ত্রাস, রাহাজানি এবং কোনাকুনিতে ব্যস্ত। বারবার কিন্তু তাগিদ দেওয়ার পরেও রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যাহত হয়েছে। এই বিষয়গুলো আসলে কেন জানি একটা রহস্যজনক ভূমিকা রাখছে বলে মনে হচ্ছে এনজিওগুলি। এখানেই স্থায়ী হওয়ার জন্য যে যে কার্যক্রমগুলো করা দরকার সেগুলাই তারা করতেছে। এনজিও, জাতীয় সংঘ সহ আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ হবার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন আলোর মুখ দেখছে না বলে দাবি অধিকার বাস্তবায়ন কমিটির নেতার। জাতীয় সংঘ সহ অন্যান্য যে আন্তর্জাতিক বড় বড় সাহায্য সংস্থাগুলো আছে, তারা যদি আসলেই আন্তরিক হতো তাহলে রোহিঙ্গা প্রত্যাবাসন এত বিলম্বিত হতো না। এটা রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্ব তারা করছে কারণ তাদের যে কার্যক্রমগুলো বিশ্বব্যাপী আছে, তার সবচেয়ে বেশি কার্যক্রমগুলো
এই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতেই হচ্ছে। আর অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, রোহিঙ্গা প্রত্যাবাসনই সরকারের মূল টার্গেট। সেই লক্ষ্যে কাজ করছেন তারা। ক্যাম্পে তাদের আপনারা দেখবেন মুভমেন্ট বা অন্য কিছুতেও রেস্ট্রিক্টেড করা হয়েছে এবং তাদেরকে প্রতিনিয়ত বলা হচ্ছে তোমরা এই দেশে না, তোমাদেরকে মানসিকভাবে রেডিও তোমরা মায়ানমার যেতে হবে, যেটা তোমাদের নিজেদের দেশ। 2017 সালের 23 নভেম্বর নাইপিদুতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে চুক্তি হয়, কিন্তু চুক্তির বাস্তবায়ন আজও হয়নি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজশাহীতে প্রায় 70 ভাগ আমন ধান কাটা শেষ হয়েছে। বাজারে 1100 থেকে 1300 টাকা মন দরে বিক্রি হচ্ছে ধান, যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। দাম ভালো পাওয়ায় সন্তুষ্ট কৃষক। সাইফুর রহমান রকির প্রতিবেদন। বরেন্দ্র অঞ্চলের মাঠে মাঠে এখন পাকা ধানের নজর করা দৃশ্য। মাঠের পর মাঠ জুড়ে সোনালি শীষে ভরা আমনের ক্ষেত। ঘামঝরা ফসল ঘরে তোলার স্বপ্ন এ অঞ্চলের কৃষকের চোখে মুখে এখন। কোথাও কোথাও শীতের সোনামাখা রোদ গায়ে মেখে আমন কাটা ও মারায়ে ব্যস্ত কৃষাণীরা। এখন ব্যস্ত ধান কাটালে ধান কাটা সম্পূর্ণ এখন তোলা হচ্ছে বাড়িতে। ধানের ফলন মোটামুটি আসবে 16 মন থেকে 18 মন। ধান এখন নিয়ে যাবো, মাড়াই করবো, হাটে বিক্রি করব। করোনা বিপর্যয়ের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও অতিবৃষ্টির কারণে এবার অনেক জমির ফলন নষ্ট হয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত দাম ভালো থাকায় কৃষকের চোখে মুখে ফুটছে হাসির ঝিলিক। আর হাটবাজারে তোলার পর কৃষকেরা তাদের জমির ধান পাইকারদের কাছে 1100 থেকে 1300 টাকা মন দরে বিক্রি করছেন, যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। পরে চাতালে প্রক্রিয়াজাত শেষে উৎপাদিত চাল আড়তদারের কাছে বিক্রি করেন পাইকাররা। এটা আমরা চাতালে নিয়ে যাব, যে চাউল তৈরি করব, চাউল তৈরি করার পর এটা বাজারে আড়তে পাঠাবো। মোটাগুলো 1100 টাকা, চিকন যেটা 28, 11.5 থেকে 1200 টাকা। সর্বনিম্ন যেগুলো সেগুলো হচ্ছে আপনার 1250 টাকা 1300 টাকা মন পর্যন্ত হাইস্ট। সেই তুলনায় কৃষক অনেক ভালো দাম পাচ্ছে। 600, 700, 800, 900 টাকা পর্যন্ত গেছে ভালো। এখন 1200, 1300 টাকা মন ধান। এই কৃষি কর্মকর্তা বলছেন, প্রতিকূল পরিবেশের মধ্যেও প্রান্তিক কৃষকদের সার্বিক সহায়তা করায় ফলন ও দাম ভালো পেয়েছে। সেই ফলনটা বেশ আমাদের জন্য সুখকর। প্রায় 3.39 টন, 3.9 মানে 3.4 টন চাল পার হেক্টরে আমাদের ফলন আসছে। জেলায় এবার 77,500 হেক্টর জমি থেকে 2,56,000 মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। মুন্সিগঞ্জের প্রধান সড়কে ভোরের হাটে বিপুল পরিমাণ তাজা শাকসবজি উঠছে। প্রতিদিন চাষিরা উৎপাদিত সবজি সরাসরি নিয়ে আসেন এখানে। কীটনাশক ছাড়া জৈব সারে উৎপাদিত ফসল পেতে এ হাটে আসেন দূর দূরান্তের ক্রেতারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাব তার কাছে। নাসির, ইমদাদ, এই মুন্সিগঞ্জের প্রধান সড়কে কিন্তু এখন সবজিতে সয়লাভ হয়ে গেছে। শীতের কপি, মূলা থেকে শুরু করে হরেক রকমের সবজি বস্তা এখন বসছে। আপনারা দেখছেন যে কিভাবে এই রাস্তার দুপার জুড়ে এই কৃষক সরাসরি তাদের জৈব সারে উৎপাদিত সবজি নিয়ে এসছেন এখানে। আমরা একজন চাষির সঙ্গে প্রথমে কথা বলছি, তিনি লাউ নিয়ে এসছেন এখানে। আপনি একটু বলতেন আমাদের যে এই শীতের সবজি এখন উঠছে, বাজারের কি অবস্থা? কিছুদিন আগে মানে তরকারি অনেক ক্রাইসিস ছিল, এখন মোটামুটি প্রচুর সবজি, লাউ, তারপর মূলা, তারপর লাউ শাক, বিভিন্ন শাক সবজি মোটামুটি এখন পরিপূর্ণ আছে। এখন লাউ আগে 50 টাকা বিক্রি হয়েছিল, এখন লাউ 20 টাকা 25 টাকা বিক্রি হয়েছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন কৃষকের সঙ্গে, আরেকজন ক্রেতা, তিনি ভরে এসছেন, শৌখিন ক্রেতা এই কৃষকের উৎপাদিত এই সবজি কিনবার জন্য। আমরা কথা বলছি এই ক্রেতার সঙ্গে। মুন্সিগঞ্জের মানুষরা সকালবেলা এসে যে সবজি উৎপাদন করে এবং সেই সবজি, টাটকা সবজি আমরা মুন্সিগঞ্জ থেকে পাই। সকালবেলা এসে আমরা সবজি ক্রয় করি, লাউ, মূলা, তারপরে গাজর, বিভিন্ন টাইপের সবজি এখানে মুন্সিগঞ্জে আসে এবং এখানকার সবজি আমরা মুন্সিগঞ্জ থেকে সকালবেলা যে বড়ে লেগে বাজারে যাচ্ছি, প্রচুর পরিমাণে লেগিয়া তরকারি এবং তরকারি আমদানি হচ্ছে। আমরা মনে করছি না এভাবে আমরা তরকারি পাবো। এই বৃষ্টির কারণে কিছুদিন আগে যে বৃষ্টি আসছে, আমরা মনে করি তরকারি এই বাজারে পাবো না। আল্লাহর সহায়তায়
এই কৃষকেরা কিছু লাভবান পাচ্ছে বাজারে। তো এই যে ক্রেতা বিক্রেতারা বলছিলেন যে তাদের যে এই সবজির চাহিদা যে অনেক সবজি এখন বাজার করছে সেখানে দর কমে গিয়েছে। এই যে শীতের নতুন সবজি যে বাজারে আছে সেই কারণে কিন্তু সরবরাহ বেড়েছে এবং ক্রেতা কিন্তু আগের মতোই রয়েছে, সেখানেই দাম কমছে। এবং কৃষকরা বলছেন যে এই যে তারা নিজস্ব বাগানে তারা যে সবজি চাষ করেছেন জৈব সারে এবং এই যে সার ব্যবহারের পাশাপাশি তারা কিন্তু ওরকম ভাবে কোন রকম কীটনাশক ব্যবহার করছেন না, সেই কারণে কিন্তু এই বাজারের কদর বেশি। এবং এই বাজারটি কিন্তু এই ভোরের আলো করতেই এখানে পুরো রাস্তা ভরে যায়, যার কারণে কিন্তু এই মুন্সিগঞ্জের প্রধান সড়ক, এই সড়কটি কিন্তু ভোর থেকে বন্ধ থাকে। এবং এই শুধু কৃষকের যে এখানে পসরা সাজিয়ে বসেন সেখানে কিন্তু নানা অঞ্চল থেকে পাইকাররা এসে পাইকারি এসব সবজি কিনে নিয়ে যাচ্ছেন। এর সঙ্গে কিন্তু শৌখিন অনেক ক্রেতা আছেন, তারা এখানে সবজি কিনছেন। এবং এই জেলা কৃষি সম্প্রসারণ অফিস যেটা বলছে যে এই অঞ্চলে 4000 হেক্টর জমিতে কিন্তু এরকম শীতের সবজি আবাদ হয়েছে। এছাড়াও এখানে যে আলুর শীর্ষ জেলা, এই জেলাতে কিন্তু এবার 38,500 হেক্টর জমিতে আলুর চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং আলুর চাষ কিন্তু পুরোদমে শুরু হয়েছে। কিন্তু এখানকার কপি যে ফুলকপি এবং বাঁধাকপি সেটি কিন্তু ঐতিহ্য আলাদা এবং এখানকার লাউ সহ জালি কুমড়া এগুলো কিন্তু বিদেশে রপ্তানি হয়। সে কারণে এই কৃষক তাদের যে বাড়ির পাশে বা ছোট ছোট জমিতে যেসব চাষাবাদ আছে সেগুলো এই বাজারটিতে নিয়ে আসেন এবং এই বাজারের কদরটি কিন্তু এই জন্যই বেশি। এবং এই প্রায় 2 ঘন্টার বাজার, সেই 2 ঘন্টার বাজারে যে এত পদচারণা মুহূর্তে কিন্তু শেষ হয়ে যায় এবং এই রাস্তা আবার সচল হয়ে যায়, দুপাশের দোকান সচল হয়ে যায়। কিন্তু এই ভোরের বাজারকে কেন্দ্র করে একটা যে সবজির মেলা বসে, এই মেলাকে ঘিরে যে এই রাস্তা বন্ধ হয়ে যায় তাতে কিন্তু এখানকার মানুষজন বিরক্ত নন, তারা বিকল্প পথে চললেও তারা এই ফ্রেশ সবজি কিনবার জন্য এই বাজারে আসেন। এবং এই বাজারের যে এই ক্রেতারা আছেন তারা বলছেন যে তারা সস্তায় ভালো যে জিনিসটা নিতে পারেন, এর একটু পরেই কিন্তু যখন বড় বাজারে কেনাবেচা শুরু হয় সেটি কিন্তু প্রতি সবজির ডিফারেন্স হয়ে যায় 10 থেকে 20 টাকার বেশি। তো এখন এই যে সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারে যে সবজির দাম এখন কমতি, এই ছিল এখানকার সর্বশেষ ইমদাদ। মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, তিনি জানাচ্ছিলেন সবজি বাজারের খবরাখবর। চুয়াডাঙ্গার দর্শনা রেলপথ দিয়ে ভারত থেকে বাংলাদেশে নিয়মিত আসছে বেশ কিছু পণ্য, তবে এ পথে কোনো পণ্য রফতানি হয় না ভারতে। আর বেশি দামের পণ্য না আসায় রাজস্ব কম আদায় হয়। কর্তৃপক্ষ বলছে কম খরচের কারণে রেলপথে পণ্য আনতে আগ্রহী ব্যবসায়ীরা। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 1862 সালের 15ই নভেম্বর এ পথেই সর্বপ্রথম দেশে রেল সেবার যাত্রা শুরু হয়। ভারতের গেদে হয়ে চুয়াডাঙ্গার দর্শনাতে রেলপথে পণ্য আমদানি করেন ব্যবসায়ীরা। যোগাযোগ ব্যবস্থা সহজ ও খরচ কম হওয়ায় পণ্য আমদানি করতে বেশি আগ্রহী ব্যবসায়ীরা। ভারত থেকে ভুট্টা, গম, পাথর, সয়াবিনের ভুসি, ফ্লাই অ্যাশ সহ বিভিন্ন পণ্য আমদানি হয়। কিন্তু দর্শনা স্টেশন এলাকার সড়কটির অবস্থা নাজুক। অন্যদিকে টিনশেড ও লাইটের ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হয় সংশ্লিষ্টদের। আমাদের মাথার উপর শেড চাই আর আমাদের লাইটের ব্যবস্থা চাই। আবেদন আমাদের সকল ব্যবসায়ী যারা আছে আমাদের পোর্টে দর্শনার, আমাদের এই রাস্তার কাজটা একটু ঠিক করে দেন, আমাদের পোর্টটা একটু ভালো করে দেন। তবে রেল কর্তৃপক্ষ বলছে অল্প খরচে পণ্য আমদানি করতে পারায় ব্যবসায়ীরা এ পথে আগ্রহী বেশি। রেলের মাধ্যমে মালামাল আনতে খুব স্বচ্ছন্দ বোধ করেন এবং তারা অন্য পরিবহনের চেয়ে অল্প খরচে মাল পরিবহন করেন। এই জন্য ওনারা এই মাল পরিবহনে খুবই উৎসাহী। গত অর্থ বছরে করোনার কারণে রাজস্ব ঘাটতি ছিল। রেলের সুযোগ সুবিধা বাড়ানো গেলে রাজস্ব আয় বাড়বে। রেলের যদি ক্যাপাসিটি বাড়ে, যদি বেশি সংখ্যক রেল এখানে ঢুকতে পারে, পণ্য আমদানি করতে পারে, সেক্ষেত্রে ট্যাক্স বাড়বে। ভারত থেকে প্রতিদিন 2টি মালবাহী ট্রেনে করে 80 ওয়াগন পণ্য আমদানি হচ্ছে। গত 4 মাসে দর্শনা শুল্ক স্টেশন প্রায় 21.5 কোটি টাকার রাজস্ব আয় করেছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। নওগাঁর বিভিন্ন হাটে নদী ও জলাশয়ের বিভিন্ন প্রজাতির মাছের সরবরাহ বেড়েছে, কমেছে দামও।
তাই দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতাদের আগমনে জমে উঠেছে মাছের বাজার। এই মুহূর্তে জেলার সান্তাহার বাইপাস মাছের বাজারে আছেন সহকর্মী এমআর রকি। যাব তার কাছে। রকি, ধন্যবাদ এমদাদ। আপনাকে জানিয়ে রাখি, নভেম্বরের এই শেষ সপ্তাহে এখন কিন্তু বিল জলাশয়গুলো থেকে পানি নেমে যাচ্ছে এবং এই নেমে যাওয়ার কারণে জেলেদের জালে বিপুল পরিমাণে দেশীয় মাছ, বিশেষ করে ট্যাংরা, পুঁটি, শোল, বোয়াল এই জাতীয় মাছের সরবরাহটা এই আড়তগুলোতে বেশি আসছে এবং বিপুল মাছের সরবরাহ হওয়ার কারণে কিন্তু মাছের দরও অনেকটা কম এখানে আমরা দেখতে পাচ্ছি। গেল সপ্তাহে থেকে সব জাতীয় সব মাছেরই দাম অনেকটা 20 থেকে 25 টাকা পর্যন্ত এখানে আমরা কম দেখতে পাচ্ছি। বিশেষ করে যেসব মাছ চাষ করা হয়, পুকুর জলাশয় থেকে যেসব মাছ আসছে, এই মাছগুলোর দাম কিন্তু অনেকটাই কম। বিশেষ করে রুই 1 কেজি ওজনের রুই বিক্রি হচ্ছে এখানে 110 থেকে 120 টাকা পর্যন্ত। অন্যদিকে দেশীয় যেসব মাছ রয়েছে, ট্যাংরা, পুঁটি, শোল, এই মাছগুলোর দাম কিছুটা চড়া। এখানকার যারা মাছ চাষি তারা বলছেন যে হঠাৎ করে এই সময়টাতে মাছের দর কমে যাওয়ার কারণে কিন্তু মাছের যে তাদের ব্যয়ের খাত তা কিন্তু পোষাতে পারছেন না এবং এক্ষেত্রে তাদের দাবিটা হলো যে মাছের একটা ন্যায্য সুষম দাম থাকলে তারা কিন্তু তাদের উৎপাদিত যেসব মাছের খাদ্যের সাথে সমন্বয় করে একটা প্রকৃত দাম পাবেন, এরকম প্রত্যাশা কিন্তু তারা করছেন। আমরা গত 2 সপ্তাহ আগের চেয়ে বিশেষ করে দেশীয় যেসব মাছ রয়েছে, এই ফ্রিগেট জাতীয়, সিলভার কাপ, এই মাছগুলোর দাম কিন্তু তুলনামূলক এখানে বেশি কমেছে। বিশেষ করে সিলভার কাপ 1 কেজি ওজনের বিক্রি হচ্ছে 90 টাকা থেকে 100 টাকা। তেলাপিয়া জাতীয় মাছ 80 থেকে 85 টাকা। অন্যদিকে রুই, কাতল যেগুলো রয়েছে, এই মাছগুলো কিন্তু তুলনামূলক কিন্তু আরো অনেকটা কম। তো মাছ চাষিরা বলছেন গত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগের চেয়ে আস্তে আস্তে মাছের দর নিচে নেমে যাওয়ার কারণে তারা কিন্তু কাঙ্ক্ষিত দর পাচ্ছেন না এবং এই জায়গাতে দেশীয় মাছের সরবরাহ বাড়ায় কিন্তু ভোক্তারা অনেকটাই খুশি। তারা বলছেন যে অনেকটা এখন হাতের নাগালের মধ্যে তারা মাছ পাচ্ছেন এবং মাছের এরকম একটা দর অনেকদিন ধরে তারা আশা করছিলেন। গত 1 মাস ধরে কিন্তু মাছের দর ওঠানামা করছিল। বিশেষ করে দেশীয় যেসব মাছ রয়েছে, এই মাছগুলো কিন্তু অনেকটা চড়া দামে 1 কেজি 2 কেজি ওজনের রুই, কাতল বিক্রি হচ্ছিল 220 থেকে 30 টাকা পর্যন্ত। সেইটা কিন্তু এখন 180 থেকে 170 টাকা, 1.5 কেজি 2 কেজি পর্যন্ত রুইয়ের কিনতে পারছেন ক্রেতারা। তবে এই আড়তগুলো থেকে কিন্তু অনেকটা সস্তায় মাছ কিনা যায় এরকম একটা আশা থেকে সামাজিক অনুষ্ঠান যারা পালন করেন তারাও কিন্তু এখানে মাছ কিনতে আসেন এই সান্তাহার বাইপাসের আড়তে। আমরা এখানে লক্ষ্য করছিলাম ভোর সকাল থেকে কিন্তু বিপুল পরিমাণে মাছের সরবরাহ যেমন বেড়েছে, ক্রেতা বিক্রেতার কিন্তু সমাগম আস্তে আস্তে বাড়তে থাকে। এই মাছ কিনা বেচা চলে সকাল থেকে 11টা পর্যন্ত। এখান থেকে মাছ কিনে নিয়ে গিয়ে কিন্তু তারা বিভিন্ন প্রান্তিক যেসব হাট রয়েছে, এই হাটগুলোতে তারা বিক্রি করে থাকেন এবং মাছের সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু কিনা বেচার সরবরাহটা অনেক বৃদ্ধি হয়েছে। অনেক দূর থেকে পাইকাররা এখানে আসছেন এবং তারা কিন্তু এই মাছগুলো কিনে নিয়ে যাচ্ছেন। স্থানীয় যারা আড়তদার তারা বলছেন যে এই আড়ত থেকে কিন্তু প্রতিদিন প্রায় 60 থেকে 70 লাখ টাকার পর্যন্ত মাছ কিনা বেচা হয় এবং সরবরাহ বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু এই মাছের আমদানি কেনা বেচাটা অনেকটা জমজমাট এখানে তারা অনুভব করছেন। তবে মাছের যারা চাষি রয়েছেন তারা গত 2 সপ্তাহ ধরে তাদের মুখ থেকে যেটা আসছে যে মাছের যেসব খাবার রয়েছে, খাদ্য রয়েছে, এই খাদ্যগুলি কিন্তু দামের তুলনায় কিন্তু এখনো কমে নাই, কিন্তু মাছের দর হঠাৎ করে নিচে নেমে যাওয়ার কারণে তারা কিন্তু কাঙ্ক্ষিত যে দর তা থেকে অনেকটা দূরে সরে যাচ্ছেন এবং মাছ চাষ করতে গিয়ে কিন্তু নানা প্রতিকূলতা তাদের মোকাবেলা করতে হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই জেলায় গত 3 মাস আগে কিন্তু কয়েক দফা বন্যার কারণে বিপুল পরিমাণে পুকুর কিন্তু জলাশয়ে ভেসে গিয়েছিল। এই পুকুরগুলো থেকে কিন্তু মাছ বের হওয়া যাওয়ার কারণে কিন্তু এখন বিল, নদী, জলাশয়গুলোতে কিন্তু এইসব মাছ এখন জেলেদের জালে আসছে। এই মাছ কিন্তু তারা আবার এই জেলেদের নতুন করে বাজারে তুলতে পারছেন। এক্ষেত্রে কিন্তু মাছের যারা উন্মুক্ত মাছ চাষি বা উন্মুক্ত মাছ যারা আহরণ করেন তারা কিন্তু এবার বেশ লাভবান হচ্ছেন, এমন কথাই আমরা জানতে পেরেছি। তো এমদাদ, এই ছিল সান্তাহারের বাইপাসের আড়ত থেকে মাছ কেনা বেচার খবর আমার কাছে। নওগাঁ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এমআর রকি। তিনি জানাচ্ছিলেন মাছ বাজারের খবর। ভোরের সময় আরো থাকছে। থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে সাজছে যুক্তরাষ্ট্র। বছরের সেরা মূল্য হ্রাসের অপেক্ষায় স্থানীয়রা, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরাও।
সেন্ট মার্টিন দ্বীপের কাছে সাগর থেকে ধরে নেয়া ৯ বাংলাদেশি জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করেছে মিয়ানমার। গতকাল সকালে মিয়ানমারের মংডু শহরে বিজিবি ও বিজিপির পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়। এতে বিজিবির ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান এবং বিজিপির ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল জৌ লিং অং। গত ১০ নভেম্বর বিকেলে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার সময় ইঞ্জিল বিকল হয়ে পড়ায় ভাসতে ভাসতে মিয়ানমার সীমান্তে চলে গেলে তাদের আটক করে মিয়ানমারের বিজিপি সদস্যরা। পরে বিজিবির পক্ষ থেকে দেয়া চিঠির প্রেক্ষিতে পতাকা বৈঠক হয়। এদিকে ফেরত জেলেদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নবগঠিত গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার নির্বাচনে প্রথম দিনের মতো প্রচারণা ও গণসংযোগ করেছেন প্রার্থীরা। গতকাল সকাল থেকে চৌরাস্তা মোড় সহ বিভিন্ন পাড়া মহল্লায় উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চান তারা। এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু বকর এবং বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে স্বতন্ত্র প্রার্থীরাও গণসংযোগ করেছেন। মেয়র পদে ৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী রয়েছেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১,৬০২ জন। আগামী ১০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেশ কয়েকটি মুসলিম দেশের জন্য নিজেদের দরজা বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত। ইউএ কর্তৃপক্ষ জানিয়েছে ১৩টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের নতুন ভিসা দেয়া হবে না, যার মধ্যে রয়েছে ইরান, ইরাক, তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান ও সিরিয়া। গেল ১৮ই নভেম্বর থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য দেশগুলো হলো লিবিয়া, লেবানন, ইয়েমেন, আলজেরিয়া, সোমালিয়া, কেনিয়া ও তিউনিসিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক সংযুক্ত আরব আমিরাতের একটি সরকারি সূত্র জানিয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগ থেকে ১৩ দেশের নাগরিকদের নতুন ভিসা দেয়া বন্ধ রাখা হয়েছে। তবে এই উদ্বেগ কি তা স্পষ্ট করা হয়নি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ৭ মুসলিম দেশের নাগরিকদের জন্য বন্ধ করেন ভিসা। একই কায়দায় ভিসা বন্ধের কাজটি করল আবুধাবি। দিন যত যাচ্ছে ততই ঘনিয়ে আসছে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের ক্ষণ। এবার চীনও স্বীকৃতি দিয়েছে ডেমোক্র্যাট এই নেতাকে। বাইডেন আশা প্রকাশ করেছেন তার সময়ে যুক্তরাষ্ট্রের কাঙ্ক্ষিত উন্নতি হবে। আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ হওয়ার। মার্কিন রাজনীতির সবশেষ অবস্থা জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সাকি। জি এমদাদ, আপনাকে ধন্যবাদ। পুরো দমে এখন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন তার নতুন মন্ত্রিসভা গঠন এবং নতুন সরকার গঠনের কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন। যদিও আজকে পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার পরাজয় স্বীকার করে নেননি। উল্টো তিনি বলেছেন যে কোনো অবস্থাতেই এই পরাজয় তিনি মেনে নেবেন না, কারণ তার বক্তব্য, তার অভিযোগ যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম ভোট কারচুপি হয়েছে এবারের নির্বাচনে এবং সেই ভোট কারচুপির মাধ্যমে জো বাইডেন বিজয়ী হয়েছেন সেই কথা তিনি বলছেন। কিন্তু অন্যদিকে তার প্রশাসন, জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, এমদাদ আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু নতুন সরকার যে গঠন করবেন জো বাইডেন, তার সঙ্গে কিন্তু সেই সহযোগিতা কিন্তু শুরু করেছে এবং সেই প্রস্তুতি শুরু করার জন্য কিন্তু তাকে বলা হয়েছে। এবং তারই অংশ হিসেবে আমরা দেখেছি যে ৬ জন মন্ত্রিসভার সদস্য এবং মন্ত্রী পদমর্যাদার সদস্য কিন্তু ইতিমধ্যে নিয়োগ দিয়েছেন এবং বাকি যে সদস্যরা আছে তাদের নিয়োগের ব্যাপারে কিন্তু এখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলোচনা চলছে। এরকম একটি অবস্থায় যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে করোনা হামলে পড়েছে। প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। পাশাপাশি আগামী কিছুদিনের মধ্যেই নিউ ইয়র্কে, যেখানে বাংলাদেশি অধ্যুষিত সবচেয়ে বড় এলাকা, সেই এলাকায় কিন্তু সিটি কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে অনেক বাংলাদেশিরা অংশগ্রহণ করছেন। সব কিছু মিলিয়ে এখানকার যে সামাজিক অর্থনৈতিক অবস্থা, পাশাপাশি রাজনৈতিক অবস্থা, সেই অবস্থাগুলো নিয়ে কথা বলার জন্য আমি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের একজন বাংলাদেশি মূলধারার রাজনীতিক, তিনি কমিউনিটি বোর্ড মেম্বার এবং
যে সামনে যে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কাউন্সিল মেম্বার নির্বাচন, সেই মেম্বারের একজন প্রার্থী তিনি জনাব আইনজীবী জনাব এন মজুমদার। জনাব এন মজুমদার, আপনাকে আমি প্রথমে জানতে চাই যে এই যে পরাজয় স্বীকার না করার মধ্য দিয়ে জো বাইডেন কিন্তু পুরো দমে তিনি সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন, এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? থ্যাংক ইউ সময় টিভিকে এবং সকল দর্শককে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সো আপনি একটু আগে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প অলরেডি অর্ডার্ড হিজ অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল সার্ভিস টু স্টার্ট দি ট্রানজিশন প্রসেস, মিনিং ট্রানজিশন প্রসেস শুরু করার জন্য উনি অনুমোদন দিয়েছেন এবং শুরু হয়েছে। অ্যাট দি সেম টাইম এটাও বলে রেখেছেন যে ট্রানজিশন প্রসেস চলবে, তবে যে সমস্ত মামলা আছে সেই মামলাও চলবে। মামলায় যদি আমি বিজয়ী হই সেটা ভিন্ন কথা, বাট সে বরাবরই আপনারা দেখছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প ইজ দ্য অনলি প্রেসিডেন্ট এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলে। বাট আমি অ্যাজ এ পলিটিশিয়ান, অ্যাজ এ মেম্বার অফ দি বোর্ড, as I have been observing the election last 30 years, I'm confident that very soon Donald Trump will change his attitude and he will go back to normal and presidency will be going back to President-elect Joe Biden, and Joe Biden প্রেসিডেন্ট হবে, উনি মন্ত্রিসভা গঠন করবে, সব কিছু ঠিক হবে যুক্তরাষ্ট্রের। এবং ইতিমধ্যে আমরা সেই সাপ হয়ে গিয়েছি, বাট উনি তার পরাজয় সহজে মেনে নিচ্ছেন না, এটা একটা ইন্ডিকেশন। জি, জো বাইডেন যে মন্ত্রিসভার যে সদস্য ইতিমধ্যে তিনি মনোনয়ন দিয়েছেন এবং বাদ বাকি যাদের নিয়ে আলোচনা চলছে, আপনার কেমন মনে হচ্ছে যে জো বাইডেনের মন্ত্রিসভা কেমন হবে এবং এই অভিবাসীদের যে আমরা যে অভিবাসী তাদের জন্য কেমন এই সরকারটি হবে, নতুন সরকারটি? এখানে অনেকগুলো আরও পদ খালি আছে, ইটস জাস্ট বিগিনিং অনলি। বাট আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি জো বাইডেন অত্যন্ত এক্সপেরিয়েন্স ট্যালেন্টেড লোকজনকে নিয়েছেন এবং আরও নেবেন। এবং জো বাইডেনের সামনে একটা চ্যালেঞ্জ আছে, কারণ ডেমোক্রেটিক পার্টিতে একটা সামান্য একটা গ্রুপ প্রগ্রেসিভ পার্টির নামে কিছুটা তারা অংশীদার হতে চায় এবং জো বাইডেনের প্রশাসনে নমনীয় মনোভাব সম্পন্ন, রিজনেবল পার্সন সম্পন্ন কিছু কিছু রিপাবলিকানও সেখানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সব কিছু মিলিয়ে জো বাইডেন হবে ইতিহাসের সবচেয়ে অভিজ্ঞ একজন প্রেসিডেন্ট এবং প্রবীণতম প্রেসিডেন্ট, এক্সপিরিয়েন্স প্রেসিডেন্ট, গণমানুষের প্রতিনিধি এবং সারা বিশ্বের ইতিহাসে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে উনি নির্বাচিত হয়েছেন। তো এই যে এমন একটা অবস্থা, নতুন সরকার গঠন করবে জানুয়ারির 20 তারিখে, এর মধ্যে যুক্তরাষ্ট্রে আবার নতুনভাবে করোনা কিন্তু তার বিস্তার শুরু করেছে এবং আমরা দেখছি যে প্রতিদিন আজকে 1,80,000 মানুষ নতুনভাবে আক্রান্ত হয়েছেন এবং 2,300 মানুষ মারা গেছেন আজকে একদিনে 24 ঘন্টায়। তো এই বিষয়টি কি কঠিন করে তুলবে নতুন সরকার গঠনে জো বাইডেনের প্রশাসনকে? এটা যদি আমরা বলি যে কঠিন হয়ে তুলবে, সব মানুষ মারা যাবে, আমি ওই দিকে না গিয়ে আমি বলতে চাই, আশার বাণী দিতে চাই। আমরা ইতিমধ্যে আপনারা শুনেছেন ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এবং ভেরি সুন এটা অ্যাডমিনিস্ট্রেশন শুরু হবে, অর্থাৎ প্রয়োগ করা শুরু হবে এবং আমরা মনে করি অচিরেই থেমে যাবে তাণ্ডব লীলা। বিশ্বের ইতিহাসে সবচেয়ে যে জঘন্যতম একটা প্যান্ডামিক, সে প্যান্ডামিকের অবসান ভেরি সুন হবে আবিষ্কারের সাথে সাথে এবং উইল সি এ বেটার লাইফ। জি, তো এই অবস্থার মধ্যে আগামী বছরের শুরুতেই সিটি কাউন্সিল নির্বাচন আছে এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মধ্যে আপনি সিটি কাউন্সিলের একজন প্রার্থী হতে যাচ্ছেন এবং এই করোনা পরিস্থিতিতে এই যে মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অবস্থাটা কি আপনার কাছে? আমার শেষ প্রশ্ন। ওকে, সো ফার্স্ট অফ অল নিউ ইয়র্ক সিটি হচ্ছে সারা বিশ্বের সেরা শীর্ষে এবং নিউ ইয়র্ক শহরের বাজেট ক্যাপাসিটি অ্যান্ড স্ট্রেংথ কম্পেয়ার টু মেনি কান্ট্রি থেকেও বেশি। এটা অত্যন্ত উল্লেখযোগ্য একটা নির্বাচন। এই সিটি নির্বাচনে সিটি কাউন্সিল মেম্বার একমাত্র প্রতিনিধি যাদের ডিসক্রিশনারি ফান্ড থাকে, এটা উল্লেখযোগ্য নির্বাচন। এই নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি আমেরিকানরা অংশগ্রহণ করবে। যদি আমরা কেউ নির্বাচিত এবার না হইতে পারি, আমরাকে ওয়েট করতে হবে নেক্সট 8 ইয়ার। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই জন্য, কারণ নিউ ইয়র্ক সিটির বাজেট, নিউ ইয়র্ক সিটির যে আমরা যে ট্যাক্স পে করি সেটার বেশিরভাগ অংশ বাঙালিরাই এখন বেশিরভাগ বাড়িঘরের মালিক, দোকানপাটের মালিক, বিজনেসের মালিক, পেশাজীবী, কর্মজীবী, শ্রমজীবী, আমরা উই আর এ ভেরি গ্রোয়িং কমিউনিটি। সো আমি আহ্বান করব ঘরে ঘরে, রাস্তায়, মাঠে ঘাটে, ময়দানে সর্বস্তরের মানুষ সর্ব অবস্থায় যেন এই নির্বাচনে অংশগ্রহণ করে। দিস ইজ দ্য চ্যালেঞ্জ, আমাদের অস্তিত্বের চ্যালেঞ্জ, আমাদের ভোট ব্যাংকের চ্যালেঞ্জ। দিস নির্বাচন একটা সমাধা হয়ে যাবে আমাদের পাওয়ার, স্ট্রেংথ অ্যান্ড ক্যাপাসিটি কতটুকু যুক্তরাষ্ট্রে, কত দূর আমরা এগিয়ে যাব এখানে প্রমাণ হবে। বিকজ দিস ইজ দি বেস্ট পার্ট অফ দি ওয়ার্ল্ড অ্যান্ড
দিস ইজ দ্য বিগেস্ট ইলেকশন ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড। জি, জনাব এন মজুমদার, আপনি নির্বাচন করছেন, আপনাকে সহ যারা বাংলাদেশি নির্বাচন করতে যাচ্ছে, সিটি কাউন্সিল নির্বাচন, তাদের সবার প্রতি রইল শুভকামনা আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় টিভিকে এবং আপনাকে এবং যারা আমাদের দর্শক শ্রোতা যারা দেখছে সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ। ধন্যবাদ। এমদাদ, আপনি সামগ্রিকভাবে শুনছিলেন যে করোনা পরিস্থিতি এবং যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের ফলাফল পরবর্তী যে রাজনীতি এবং বাংলাদেশিদের এই মূলধারার রাজনীতিতে অংশগ্রহণের সার্বিক বিষয় আশয় নিয়ে কথা বলছিলাম কমিউনিটির একজন মূলধারার গুরুত্বপূর্ণ রাজনীতিক জনাব এন মজুমদারের সাথে। এই ছিল আমার কাছে নিউ ইয়র্ক থেকে সর্বশেষ। এমদাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সাকি, আপনাকেও ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। থ্যাঙ্কস গিভিং ডে বা ধন্যবাদ দিবস, ক্রিসমাস বা বড়দিনের পর আমেরিকার সবচেয়ে বড় উৎসব এটি। প্রতি বছর নভেম্বরের শেষ বৃহস্পতিবার সার্বজনীন এই উৎসব হয়, উদযাপন করেন বাংলাদেশিরাও। ক্যালিফোর্নিয়া থেকে এই উৎসব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। মার্কিন কংগ্রেসে 1789 সালে থ্যাঙ্কস গিভিং ডেকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করার জন্য প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনকে অনুরোধ করে। প্রেসিডেন্ট সে অনুযায়ী একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। সে থেকে প্রতি বছর নভেম্বরের চতুর্থ অর্থাৎ শেষ বৃহস্পতিবার এই থ্যাঙ্কস গিভিং ডে উদযাপিত হয়ে আসছে। ভালো কাজের কৃতজ্ঞতা প্রকাশ, আদিবাসী আমেরিকানদের শুভকামনা জানানো আর ফসল তোলার উৎসব হিসেবে ইউরোপীয় উপনিবেশদের মধ্যে স্প্যানিশ ও ফরাসিরা উত্তর আমেরিকায় দিবসটি সর্বপ্রথম শুরু করেন। জমকালো ভোজের আয়োজন করা হয় এদিন। ভোজের অন্যতম উপকরণ টার্কি মুরগি। ওভেনে পোড়ানো হয় টার্কি, সঙ্গে সস, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া সহ থাকে আরো অনেক কিছু। এদিন কোটি কোটি টার্কি ভোজ হয়ে থাকে। তবে রীতি অনুযায়ী হোয়াইট হাউসে ন্যাশনাল টার্কি ফেডারেশন থেকে নেয়া একটি টার্কিকে জীবন ভিক্ষা দিয়ে সাধারণ ক্ষমা করেন প্রেসিডেন্ট। এটি হোয়াইট হাউস টার্কি পর্ডন নামে পরিচিত। 1947 সাল থেকে হোয়াইট হাউসে এই রীতি প্রচলিত। মার্কিনীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও থ্যাঙ্কস গিভিং ডে পালন করেন বেশ আনন্দের সঙ্গে। এই করোনাকালীন সময়ে প্রশাসনের নির্দেশ মেনে স্বল্প পরিসরে আমরা থ্যাঙ্কস গিভিং ডে উদযাপন করছি। থ্যাঙ্কস গিভিং ডে এর পরের দিন শুক্রবার। এদিন বছরের সেরা মূল্যরাশির দিন, যা ক্রেতাদের কাছে যেমন রঙিন তেমনি পণ্য বিক্রি করে লাভবান হওয়া ব্যবসায়ীদের কাছেও মহা আনন্দের। মহামারী করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এবারের থ্যাঙ্কস গিভিং ডেতে সুস্থভাবে জীবিত রাখায় মহান সৃষ্টিকর্তার নিকট ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে সকল আয়োজনে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। একই পরিবারের মধ্যে 84 জন মেয়র ছিলেন। বিশ্বে এরকম প্রভাবশালী পরিবার নেই বললেই চলে। আয়ারল্যান্ডের সেই অ্যাংলো নরম্যান পরিবারের সদস্য ছিলেন জেমস ফিজ স্টেফেন লিঞ্চ, যার নামেই লিঞ্চ ক্যাসল। 600 বছরেরও বেশি সময়ের সেই ক্যাসলটির আদি ইতিহাস জানব সৈয়দ জুয়েলের রিপোর্টে। অ্যাংলো নরমান ছিল আয়ারল্যান্ডের প্রভাবশালী পরিবার। আইরিশদের কাছে এ পরিবারটির গ্রহণযোগ্যতাও ছিল বেশ। গলের এই পরিবারটির ভেতর থেকেই 16শো শতাব্দী পর্যন্ত 84 জন মেয়র ছিলেন। 1493 সালে লিঞ্চ মেয়র থাকাকালীন তার নিঃসন্তানকে স্প্যানিশ এক নাবিককে হত্যার দায়ে ফাঁসির আদেশ দেন। তাই নীতি এর আদর্শিক এক মেয়র হিসেবেও লিঞ্চের নাম সর্বজন স্বীকৃত। শপ স্ট্রিট ও অ্যাবিগেট স্ট্রিটের মধ্যে এই লিঞ্চ ক্যাসল। বর্তমানে এটি ইআইবি ব্যাংকের কার্যালয় হিসেবে পরিচিত। এটি মধ্যযুগীয় বাড়ির আকর্ষণীয় এক উদাহরণ। 4 তলার এই ক্যাসলটির নানান কারুকাজে খোদাই করা জানালা, কাঁচ, কার্নিশ থেকে শুরু করে সব জায়গায় মনে হয় অভিজ্ঞ শিল্পীর হাতের নিপুণ এক ছোঁয়া। ক্যাসলটির চুনাপাথরের অংশগুলো 1400 শতাব্দীর হলেও এর মূল অংশ তৈরি হয়েছে 1600 শতাব্দীতে। এরপরে 1808 সালে এর সম্প্রসারণ করা হয়। ক্যাসলটি প্রবেশ পথ এখন ব্যাংকের প্রবেশ হলেও সামনের ভাগে যত্ন করে রাখা হয়েছে এর ইতিহাস ও নকশা। পুরনো নকশা আর বর্তমানের মিল দেখে বোঝার উপায় নেই পৃথিবী থেকে হারিয়ে গেছে 620টি বছর। শহরের যান্ত্রিক জীবন ও হাজারো অট্টালিকার ভিড়ের মাঝে এখনো দাঁড়িয়ে আছে লিঞ্চ ক্যাসল। জানান দিচ্ছে তার ইতিহাস ও সংস্কৃতি। আয়ারল্যান্ডের লিঞ্চ ক্যাসল থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। কাব্যকণিকা
চাঁদপুরের উদীয়মান সাংস্কৃতিক কর্মী। করোনাকালে থেমে নেই তার নৈপুণ্যময় নৃত্যের চর্চা। শুধু নৃত্যাঙ্গনেই নয়, সঙ্গীত এবং আবৃত্তিতেও সমান পারদর্শী সে। স্বীকৃতি মিলেছে জেলা, বিভাগীয়, জাতীয় পর্যায়ে, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলেও পেয়েছেন সাফল্য। ফারুক আহমদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট। নৃত্যশিল্পী, তবে সকালটা শুরু হয় বাসায় গানের রেওয়াজ দিয়েই। তারপর চলে শাস্ত্রীয় নৃত্যের দীর্ঘ অনুশীলন। আবৃত্তি চর্চাতেও পিছিয়ে নেই, সমান তালে এমন প্রতিভার অধিকারী চাঁদপুরের কাব্যকণিকা। ঘরবন্দি অবস্থায় বাবা মায়ের সঙ্গে গল্প গুজব আর সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই দিন কাটছে কণিকার। হতে চায় একজন শিক্ষক। গান আবৃত্তি চালিয়ে যাওয়ার পাশাপাশি আমি নাচটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি নাচ নিয়ে এগিয়ে যেতে চাই। কণিকার মা জানালেন গুরুর কাছে নাচ শিখেছে, তবে গান আর আবৃত্তি নিজেই চর্চার মাধ্যমে শিখেছে। প্রশংসা করলেন তার সতীর্থরাও। ও নাচটা করে, সাথে সাথে গানও করে, আবৃত্তিও করে। নৃত্যাঙ্গনে সে বিশেষ একটা অবস্থান তৈরি করতে পেরেছে আমার মনে হয়। গান, আবৃত্তি বা লেখালেখি করে ওর প্রতিভাটা আপনা আপনি বিকশিত হয়েছে। শুধু নাচটাই করিয়েছে গুরুজি দিয়ে। তার বহুমাত্রিক প্রতিভায় গর্বিত জেলার সাংস্কৃতিক কর্মীরাও। সারা বাংলাদেশ এবং বাংলাদেশ ছাড়িয়ে হয়তো আমরা আশা করি ভবিষ্যতে সারা পৃথিবীব্যাপী তার সুখ্যাতি ছড়িয়ে পড়বে। কণিকার বাবা গৌতম ঘোষ ব্যাংক কর্মকর্তা আর মা বিনা ঘোষ গানের শিক্ষক। এবার চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেছে সে। সময় সংবাদ, চাঁদপুর। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বিশ্ব ক্রীড়াঙ্গনকে শোকে ভাসিয়ে চলে গেলেন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। 60 বছরের বর্ণাঢ্য জীবনের অবসান স্মরণ করলেন ভক্ত ও সহযোদ্ধারা। মহামারীতে এবারে স্কুলে হচ্ছে না ভর্তি পরীক্ষা ও সব শিক্ষা প্রতিষ্ঠানে এই লটারি। এলাকাভিত্তিক কোটা বাড়িয়ে হচ্ছে 50 ভাগ, পেছাতে পারে এসএসসি ও এইচএসসি। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।